কি যে দেখেন এর মধ্যেও কিন্তু আবার তো কোনো যেটা আপনি বললেন সফলতা যে নাই তা না। আপনি ছিটমহলগুলি ফিরে পান নাই। আপনি এই মোদিরে যত খারাপই বলি সে আসার পর তো পার্লামেন্টে সবাই সাথে একমত হয়তো ছিটমহলগুলি ফেরত পাইছি। আমরা সমুদ্র সীমা পাই নাই হয়েছে। মোদি আসুক, ওই প্রিয়াঙ্কা গান্ধী আসুক, আর সোনিয়া গান্ধী আসুক, আর আমাদের মমতাই আসুক, বন্দ্যোপাধ্যায় আসুক, ওই যা পলিসি তাদের সেম পলিসি থাকে, তাদের পলিসি কিন্তু কোনো চেঞ্জ হবে না। আমাদের সম্পর্ক হইলো ঐতিহাসিক সম্পর্ক, আর বেজিং এর সাথে সম্পর্ক হইলো আর্থিক সম্পর্ক, আমাদের অর্থনীতির সম্পর্ক, উন্নয়নের সম্পর্ক। তো সুতরাং এই কথাগুলি তো আমাদের বুঝতে হবে। এবং এইখানে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর জন্য কিন্তু এটা বিরাট একটা চ্যালেঞ্জ, এই ভারসাম্যকে রক্ষা করা, এই জিনিসটাকে রক্ষা করা, এটা বিরাট চ্যালেঞ্জ। এবং আমার বিশ্বাস যদি করতে পারবেন। আমি দুইজন বিজ্ঞ আলোচক বেশ সুন্দর আলোচনা করেছেন। আমি একটু তারা যেটা বলেছেন আমি একটু অন্য আঙ্গিকে কথাটা নিয়ে আসতে চাই। প্রতিবেশী রাষ্ট্র ভারত, তাদের সাথে আমাদের রক্তের বন্ধন। ৭১ সনে তারা আমাদের সাথে আমাদের বন্ধুত্ব ছিল, এবং আমি সারোয়ার ভাইয়ের সাথে এখানে সম্পূর্ণ একমত যে আওয়ামী লীগ একটা ঐতিহ্যবাহী দল। বঙ্গবন্ধুর ডাকে আওয়ামী লীগের নেতৃত্বে আজকে এ দেশ কিন্তু স্বাধীন হয়েছে, অন্যান্য দলও গিয়েছিল, কিন্তু সেই ঐতিহ্যবাহী দলটা স্বাধীনতার পরে বিশেষ করে এখন যারা আছে তারা সেই দলের ঐতিহ্য আদর্শ আমি মনে করি তারা ধরে রাখতে পারছে না। কারণ আওয়ামী লীগের সাথে অনেক কিছু যায় না। আওয়ামী লীগ যে দল, আজকে বর্তমান প্রজন্মের অনেক নেতা যারা আছেন তাদেরকে বলি, তোমরা যে বঙ্গবন্ধুর আদর্শ বলো, বঙ্গবন্ধুর চিন্তা চেতনা বাস্তবায়ন করবে, বঙ্গবন্ধুর আদর্শ জানো, অনেকেই সে জানে না যে বঙ্গবন্ধু যেমনি ভাবে যুদ্ধাপরাধীদের বিচার করেছিলেন, পাশাপাশি মানবিকতার প্রশ্নে, সৌজন্যতার প্রশ্নে উনি শাহজিজের খবর নিয়েছেন, উনি সবুর খানের খবর নিয়েছেন। সেই ঔদার্যতা, সেই রাজনৈতিক সংস্কৃতিটা বর্তমান আওয়ামী লীগের কাছ থেকে আমরা সেটা দেখি না। তো যাই হোক, আমি প্রসঙ্গে চলে আসি। আপনি চায়নার সাথে যে কথাটা বলেছেন, যে ইন্ডিয়ার সাথে, দেখেন বঙ্গবন্ধুর মতো লোক ছিল দেখেই কিন্তু এ দেশ থেকে নিয়ে এসে কিন্তু ইন্ডিয়ান আর্মিটা, কিন্তু ওনার কারণে উনি বলছে ইন্ডিয়ান আর্মিদেরকে চলে যেতে হবে। কিন্তু ইতিহাস, ইন্ডিয়ান আর্মিতে চলে গেছিল, এবং এটা তার মতো নেতৃত্ব ছিল বলে। আমি যদি সেই বিবেচনায় বলি, এই যে ইন্ডিয়ার সাথে আমাদের যে ব্যর্থতা, যেটা সারার ভাই বললেন উইন উইন, আমি যদি বলি যে এখানে নেতৃত্বের দক্ষতা কিংবা নেগোসিয়েটিং ক্যাপাসিটিটা আমার মনে হয় যে সেই পর্যায়ে আমরা, সেটা আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, কিংবা জাতীয় পার্টির সময় হোক, পররাষ্ট্র মন্ত্রণালয় বলেন, রাষ্ট্রনায়করা বলেন, আমার মনে হয় না যে সেইভাবে তারা সেটা, এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন, আপনারা একমত হতেও পারেন, নাও হতে পারেন। কারণ হলো কি যে দেখেন এর মধ্যেও কিন্তু আবার তো কোনো যেটা আপনি বললেন সফলতা যে নাই তা না। আপনি ছিটমহলগুলি ফিরে পান নাই। আপনি এই মোদিরে যত খারাপই বলি সে আসার পর তো পার্লামেন্টে সবাই সাথে একমত হয়তো ছিটমহলগুলি ফেরত পাইছি। আমরা সমুদ্র সীমা পাই নাই হয়েছে। হ্যাঁ, আমরা কোনটা পাই নাই? অসম বাণিজ্য চুক্তি রয়ে গেছে। আমরা এটা সমাধান চাই। আমরা সীমান্তে হত্যা বন্ধ চাই। আমরা এই ব্যাপারে অবশ্যই আমাদের থাকতে হবে। এবং তিস্তার পানি চাই, 58টি অভিন্ন নদীর হিস্সা আমরা চাই। উইন উইন সিচুয়েশনে সেটা হইতে হবে। এটা তো সত্যি কথা। এখন সেটা হলো কি, মানে সব চুক্তি ভারতে সুবিধা ভোগ করবে এরকম না আর কি, বাংলাদেশে যাতে হ্যাঁ অবশ্যই। আমরা 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 সে আমাদের প্রতিবেশী রাষ্ট্র হইল আমাদের সেই, এটা আমাদের আর এখানে যেটা বললেন যে আওয়ামী লীগকে তারা সমর্থন দিয়েছে, তারা তাদের সেভেন সিস্টারের সমস্যা আছে, তাদের ইন্টারনাল সমস্যা আছে, এখানে কোনো জঙ্গিবাদের উত্থান হোক এটা চায় না, কিন্তু তাদের মধ্যে একটা সেফ সাইড মনে করে। এবং এখানে একটা সত্যি কথা যেটা মিল্লাত ভাই বলে গেছেন, দেখেন যে মোদি যে হিন্দুত্ববাদের প্রবক্তা, যে নাকি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হয়ে যে হিন্দুত্ববাদ, যে অযোধ্যায় যেখানে সে রাম মন্দির নির্মাণ করেছিল, সেখানে কিন্তু সে ভোট কম পেয়েছে, প্রায় গতবারের চেয়ে 2-3 লাখ ভোট কম পেয়েছে। এটা কিন্তু বিরাট নৈতিক একটি পরাজয়। এক। 2 নম্বর হচ্ছে যে এইবার সে যে 300 আসনে চেয়েছিল, এবার কিন্তু জোট সরকারের উপর নির্ভর করে তাকে ক্ষমতায় আসতে হয়েছে। 2। 3 নম্বর হচ্ছে যে তার এই অতীতের যে জোট সরকারগুলি ভারতের ছিল, সবগুলো না, অনেক জোট সরকারই কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে। মোদিকেও সেই সমস্যায়
করতে হয়তো বা হইতেও পারে। তো সেটা সময় বলে দেবে, সেটা আমাদের ব্যাপার না, এটা তাদের ইন্টারনাল ব্যাপার। আমরা প্রতিবেশী রাষ্ট্র হিসাবে আমরা ভারতের রাজনীতিকে অবশ্যই করব। আজকে সেইটা ওই ইয়া আমাদের কি বলে মোদি আসুক, ওই প্রিয়াঙ্কা গান্ধী আসুক, আর সোনিয়া গান্ধী আসুক, আর আমাদের মমতাই আসুক, বন্দ্যোপাধ্যায় আসুক, ওই যা পলিসি তাদের সেম পলিসি থাকে, তাদের পলিসি কিন্তু কোনো চেঞ্জ হবে না। এটা কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে আমাদের কি করতে হবে? স্বার্থ দেখবে, কিন্তু আমরা তো আমাদের স্বার্থ দেখতে হবে। হ্যাঁ, এইটাই তো বললাম, আমি আপনার কথাটাই তো বললাম যে আমাদের স্বার্থটা দেখার জন্য বঙ্গবন্ধুর মতো নেতৃত্ব নাই, কিন্তু পাশাপাশি অর্জনও আছে। আমি তো বলেই গেলাম, এই শেখ হাসিনার সময় কিন্তু কিছু কাজ তো হয়েছে, হয় না? হ্যাঁ, সীমান্ত ফেলানির হত্যা সহ আমরা এগুলি করতে পারি না। তারপরে এইবার যে 15 দিন আপনি বারবার বলছেন, 15 দিনের মাথায়, এটা অনেক আগে থেকে, যেটা মিলাদ ভাই বলে গেছেন, আগে থেকেই কথা ছিল। ভারতের একটা দিল্লি ভিত্তিক একটা গবেষণা প্রতিষ্ঠান আছে, আপনারা জানেন, যেটার নাম ORF। ওটার ভাইস প্রেসিডেন্ট হর্ষপন্থ একটা কমেন্ট করেছেন যে ঢাকা বেইজিং সম্পর্কের ব্যাপারে দিল্লি কিন্তু অন্ধকারে থাকতে চায় না, বিধায় বেইজিং সফরের আগেই দিল্লিতে মাননীয় প্রধানমন্ত্রীর সফরটা শেখ হাসিনার একটি বিশেষ কৌশল। এই কারণে আমি মনে করি, আপনি দেখবেন, এটা আমি কিন্তু জেনে বলতেছি, আমার দুই বিজ্ঞ আলোচক হয়তো জানেন কিংবা কতটুকু তারাই আছেন, আমরা যতটা অফিসিয়ালি বলেছি মাননীয় প্রধানমন্ত্রী 2 দিনের দিল্লি সফরে যাচ্ছেন, ইন্ডিয়ার পক্ষ থেকে 2 দিন আগে কিন্তু তা সেইভাবে ফলো করা হয়নি। যদিও তাকে যথাযথ মর্যাদা দেওয়া হয়েছে, এই তার সাথে প্রোটোকল ঠিকই সব দেওয়া হয়েছে, কিন্তু প্রচারটা সেইভাবে ভারতের পক্ষ থেকে করা হয়নি। অর্থাৎ আমি এটা দিয়ে বুঝাতে চাচ্ছি যে এই আগ্রহটা বাংলাদেশের পক্ষ থেকে ছিল। বাংলাদেশের পক্ষ থেকে কেন ছিল? ওই যে বেজিং এ যেতে হবে, যাওয়ার আগে একটা দরকার। এবং পাশাপাশি আলোচনার বিষয়বস্তুটা কি ছিল, যেটা সারোয়ার ভাই বলছেন, মিরাজ ভাই বলছেন, তিস্তা একটা ইস্যু। এখন এখানে ভারতও ব্যারেজের ব্যাপারে করতে চায়, এটা আমরা জলাধার নির্মাণের জন্য ফাইন্যান্স করতে চাই, ঋণ দিতে চায়, চীনও দিতে চায়। শুধু এখানে এটার একটা বিকল্প প্রস্তাব নিয়ে আলোচনা কি হয়েছে বলে আমি জানি, কিন্তু কি আলোচনা হয়েছে সেটা আমরা এখনো জনসমক্ষে জানি না, ভবিষ্যতে জানবো। রেল নিয়ে যে বিকল্প যে কথাগুলি আসছে সীমান্ত এলাকায়, এটা একটা। আরেকটা আসছে স্থানীয় মুদ্রায় আপনি টাকা এবং আসলে রেলপথ অনেক বিস্তারিত ভাবে একটি পত্রিকায় নর্থ ইস্ট নিউজে এসেছে, আপনারা জানেন যে তিনটা ইস্যু মূলত। আসলে বাংলাদেশ কতটা লাভবান হবে এই রেলপথ হলে? হ্যাঁ, রেলপথ হলে বাংলাদেশ, শোনেন, এই রেল কিন্তু শিল্প বিপ্লবের কিন্তু একটা অংশ। সেই রেলপথ দিলে একটা কানেক্টিভিটি বাড়বে, এবং বাংলাদেশ অবশ্যই, আমি মনে করি এই জায়গাটায় ক্ষতিকর হওয়ার কিছু নাই। যদি আপনি এটা বললেন, সরভাবে বললেন, উইন উইন সিচুয়েশনে আপনি যখন চুক্তিটা করবেন, আপনি নিশ্চয়ই আপনার প্রোটেকশন রেখেই করবেন। আপনি মনে করবেন যে আপনার জিনিস আগে যেমন পাকিস্তানিরা আমাদের এখান থেকে সবকিছু নিয়ে গেছে, ইন্ডিয়া তো যাতে আমাদের না নেয়, কিংবা তাদের কোনো জিনিস যাতে আমাদের এখানে না আসে, এই কোনো ইনসার্জেন্সি যাতে না হয়। কারণ আমরা সবচেয়ে বড় ইন্ডিয়াকে কি দিয়েছি জানেন? তাদের কোনো ইনসার্জেন্সিকে, তাদের কোনো আমরা এখানে আশ্রয় দিইনি। এটা বিরাট, ইন্ডিয়ার জন্য কিন্তু একটা বিরাট একটা পাওয়া বাংলাদেশের পক্ষ থেকে। তো যাই হোক, আজকে যেটা হয়েছে যে স্থানীয় মুদ্রায় লেনদেন, অর্থাৎ আমরা টাকা ডলারের উপর আর ওয়েট করতে হবে না। আর ইন্ডিয়া থেকে, কারণ ইন্ডিয়া থেকে তো আমরা অনেক কিছু ইম্পোর্ট করি, পেঁয়াজ থেকে আরম্ভ করে নিত্য প্রয়োজনীয় অনেক কিছু। এখন সেটা আমরা টাকা দিব, কিংবা ইয়েতে তারা ইন্ডিয়ান টাকা সেটা রূপান্তর করে সেটা কি করবে। তো এইসব বিষয়ে আমরা ভবিষ্যতে জানবো। আজকে শুধু এগুলি আলোচনা হয়েছে। এবং দিল্লির সাথে যেমন আমাদের সম্পর্ক হইলো ঐতিহাসিক সম্পর্ক, আর বেজিং এর সাথে সম্পর্ক হইলো আর্থিক সম্পর্ক, আমাদের অর্থনীতির সম্পর্ক, উন্নয়নের সম্পর্ক। তো সুতরাং এই কথাগুলি তো আমাদের বুঝতে হবে। এবং এইখানে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর জন্য কিন্তু এটা বিরাট একটা চ্যালেঞ্জ, এই ভারসাম্যকে রক্ষা করা, এই জিনিসটাকে রক্ষা করা, এটা বিরাট চ্যালেঞ্জ। এবং আমার বিশ্বাস যদি করতে পারবেন। আমি পরিশেষে এইটুকু বলতে চাই যে এই দেশটা আমাদের, এট দ্য এন্ড এই দেশটা আমাদের, এবং আমাদের কিন্তু একটা জাতীয় ঐক্যমত, আমি সবসময় বলি ঐক্যমত কোনো হবে না, যেখানে চিন্তার গ্যাপ হয়ে গেছে। যে একটা সমঝোতার জায়গায় আসতে হবে আমাদের, অর্থনীতির ক্ষেত্রে বলেন, পররাষ্ট্রনীতির ক্ষেত্রে বলেন, আপনি আমাদের ভবিষ্যতের গণতান্ত্রিক ব্যবস্থার কথা বলেন, হ্যাঁ, গণতান্ত্রিক ব্যবস্থার কথা বলেন, আমাদের একটা সমঝোতার জায়গায়
একটা একটা এমন একটা জায়গায় আসতে হবে যে আমরা এইভাবে নির্বাচনটা করব, তাহলে আমরা হয়তো একটা বেটার বাংলাদেশ, একটা বেটার পলিটিক্স, একটা বেটার সুশাসন, একটা বেটার জবাবদিহিতার জায়গায় আসতে পারবো। আপনি সমঝোতা করবেন না। এই রাস্তায় এখনো যদিও এটা রেটরিক মনে করি, ওবায়দুল কাদের সাহেব যেটা বক্তৃতায় বলেন যে আওয়ামী লীগ এখনো প্রস্তুত আছে রাজপথে তাদেরকে এটা তার পলিটিক্যাল বক্তব্য, সে বলতেছে বলুক। আমি একজন নাগরিক হিসাবে যেটা বলতে চাই যে আমাদেরকে একটা জায়গায় আজকে ঐক্য যদি নাও বলি, সমঝোতার জায়গায় আসতে হবে। এটা হলো আমার কথা। ধন্যবাদ।